চুলের মুঠি শক্ত করে ধরে তেহুম আমার ঠোঁট কামড়ে ধরে। দু হাতে তাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু এক হাতে সে আমার কোমরটা ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, তবুও তেহুম ছাড়ছে না। একটু পর ছেড়ে দিয়ে এক হাতে আমার হাত চেপে ধরে বলে, কিন্তু আমি চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝটকায় আমাকে ছুরি দিয়ে হনন করে বেরিয়ে যায়। এদিকে এত জোরে গাল চেপে ধরায় আমার গাল ব্যথা করছে, অন্যদিকে ঠোঁটে জ্বালা করছে। মনে হয় কেটেই গেছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আমার জীবনে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আজ মা বাবা বেঁচে থাকলে এমন দিন আসতো না। এইগুলো ভেবে চোখে জলে নিজেকে ভাসাচ্ছি। ফোনে কথা বলতে বলতে তেহুম ঘরে প্রবেশ করে। ফোনটা রেখে বলল, এসব নেকামি এখানে চলবে না। তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, তার মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যি বড় ভুল করেছি আমি। মা বাবার কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর মামার বাবার সংসারেই ফ্যামিলি আমার। দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পারতাম না। অনেক কষ্ট করে নিজের পড়াশোনা শেষ করি, ভেবেছিলাম ডাক্তার হব, সেটা আর হওয়া হলো না। এরই মধ্যে মামা অনেক অসুস্থ হয়ে পড়লো, আর মামার পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। মামি আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু মামা অসুস্থ হয়ে পড়ায় মামার চাকরিটা আমাকে দেওয়া হলো। আমি এক কথায় রাজি হই, কারণ মামার চিকিৎসার খরচ, আমার মামার ছেলে মানে আমার ছোট ভাইয়ের পড়ার খরচ, তার উপর সংসার চালানো। আমার সামনে যেন পুরো পৃথিবীটা অন্ধকারে লাগছিল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। যে অফিসে চাকরি পাই, সে অফিসের বসই হলেন কিম তেয়ং। একদিন একটা ফাইল নিয়ে হুট করে তেয়ংয়ের টেবিলে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। তেয়ং অফিসে একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ভাবতে পারিনি এমন অবস্থায় পড়ব। হাউ ডিয়ার ইউ! নক না করে আমার টেবিলে ঢোকার সাহস হয় কি করে তোমার? আই এম সরি স্যার, ভুল হয়ে গেছে। কোথা থেকে যে এসব জুটেছে কে জানে? এই মেয়ে, তোমার মা বাবা ভদ্রতা শেখায়নি? আমার প্রচুর রাগ উঠলো মা বাবার নামে এমন কথা শুনে। আমিও ছেড়ে কথা বললাম না, 2-4টা কথা আমি শুনিয়ে দিলাম আয়ু নামের ওই মেয়েটাকে। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা আছে কাকে শেখাতে হবে তা তো দেখতেই পাচ্ছি। ইউ ইডিয়েট! আয়ু আমাকে চোর মারার জন্য হাত তুলতেই ওর হাত ধরে ফেলি, এক ঝটকায় হাত ছুঁড়িয়ে দেই। আয়ু মেয়েটা আমার ব্যবহারে পোকা হয়ে যায়, ভাবতে পারিনি এমনটা করতে পারবো। তেহুম এতক্ষণ ধরে শুনছিল, এবার এগিয়ে আসলো। এই মেয়ে, তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিং এর ফাইল রেডি। ফাইলটা টেবিলে রেখে আমি বেরিয়ে আসছি। হঠাৎ 1 সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। এখন আমি তেহুমের পিএ। তেহুমের পাশের কেবিনটা আমার। তারপর মাস শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। সে যার মতন পার্টিতে উপভোগ করছে। এসব আমার অভ্যাস না থাকায় আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার ফোনটা হঠাৎ করে নিচে উঠে। স্ক্রিনে তেহুম স্যারের নাম্বার। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। আমি তড়িৎ করে কেবিনে ঢুকে দেখি তেহুম স্যার চেয়ারে নেই, দাঁড়িয়ে আছে জানালার কাছে। আমি গুটি পায়ে গিয়ে তেহুমকে বললাম, স্যার ফাইল। টেবিলে রাখো। রেখে চলে যাচ্ছি, তখন তেহুম পিছন থেকে হাত টেনে ধরে। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। তেহুম একদম কাছে চলে এসেছে আমার। তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, মনে হয় পার্টিতে ড্রিঙ্কস করেছে অনেক।
আমি শত চেষ্টা করেও ওনার হাতটা আমার থেকে সরাতে পারছি না। তখন আমি বলে ফেলি, আমার কাজ আছে, হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? তাছাড়া তুমি আমার বিয়ে, আমি যা বলবো তুমি তাই করবে। এই কিম তেহংয়ের কাছে সবাই ফিরতে চায়, আর তুমি কেন দূরে থাকো? তেহং আমার সামনে এলোমেলো চুল আঙ্গুল দিয়ে ঠিক করে দিতে দিতে বলে। আমার কাছে তেহং স্যারের ভাব ভালো লাগছিল না, তাই এবার একটু আমি বেশ জোরে সোরে চিনিয়ে বলে উঠি, হাত ছাড়ুন বলছি। এটা বলতেই উনি আমার হাত ছেড়ে দেওয়ালে চেপে ধরে আমাকে। ভয়ে আমার হাত পা জমে আসে। তেহং স্যার ক্রমশ তার মুখ এগিয়ে আনে। কি করবো বুঝতে না পেরে হাত চমকায় একটা ধাক্কা দিয়ে তেহংয়ের হাত সরিয়ে দিয়ে ঠাস করে একটা চর বসে দিয়ে তেহং স্যারের গালে। উনি প্রথমে বুঝতে পারছিলেন না কি করেছে, একটু সময় নিয়ে বলল, এই নিয়ে তুই কিম তেহংয়ের গালে চর দিয়েছিস, এর পরিণাম কি হতে পারে তুই নিজেও জানিস না। ওনার পাতে পাতা না দিয়ে আমি বের হতে চাই কেবিন থেকে, কিন্তু তেহং স্যার আমার হাত ধরে এক টানে দেওয়ালে চিপে ধরে আর আমার ঠোঁটে অসম্ভব রকমের ফ্রুট কিস করে। অনেক ধস্তাধস্তির পর ধাক্কা সামলাতে না পারে তেহং স্যার তার টেবিলের উপর পড়ে যায়, আর আমি দৌড়ে বেরিয়েছি কেবিন থেকে। আমি পুরো রাস্তা অনেক কান্না করতে করতে যখন এটা ভাবতে ভাবতে যে আমার চাকরিটা আর থাকবে না কনফার্ম, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কিভাবে অমন লোকের চাকরি করব? ওই দিনের পর থেকে কেটে যায় 2 দিন। এর মধ্যে তেহং স্যারেরও কোনো ফোন আসেনি। তারপরে হঠাৎ একদিন আমি বাইরে থেকে বাসায় ফিরে দেখি আমার মামার ছেলে মানে আমার ছোট ভাই সিমিন আমার কাছে দৌড়ে এসে আমাকে মিষ্টি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বাসার সবাইকে অনেক খুশি দেখাচ্ছিল। যখন আমি এই খুশির কারণটা জানতে পারি, আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমি ছুটে গেলাম মামির কাছে। মামির সামনে ছোট বড় অনেকগুলো গিফট বক্স আর একটা চেক পড়ে আছে। মামি, ও কোকিমা, এসেছিস? আয় মা, আমার কাছে আয়। মামির এমন আদরে রাখ এই প্রথমবারের মতন আমার শোনা। আমি মামির প্রতি উত্তরে বললাম, মামি কি এসব? এটা কোনোভাবেই সম্ভব না। অসম্ভবের কি আছে? আমি বিয়ে করলে সংসার চলবে কি করে? মামার যে অবস্থা, মামি বোঝো তুমি। সে চিন্তা তোকে করতে হবে না, সব ব্যবস্থাই উনি করবেন। ব্যবস্থা করে দিবে মানে? বললাম তো তোর এইগুলো ভাবার প্রয়োজন নাই, তুই বিয়েটা করবি ব্যাস। আমি বুঝতে পারছিলাম না তেহং স্যার কেন আমাকে বিয়ে করতে চাইছে। লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না যেন। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে। পরের দিন খুব তাড়াতাড়ি অফিসে যাই। তেহং স্যারের কেবিনে গিয়ে দেখি উনি ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন রেখে দিল। আরে মিস কোকিছে, ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভিতরে এসো। এসব কেন বলছেন আপনি? তোমাকে ভালো লাগে তাই। এটা যে আসার উদ্দেশ্য নয় সেটা আমি বেশ বুঝতে পারছি। স্মার্ট গার্ল। দেখুন, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর সেটাও 1 সপ্তাহের মধ্যে। অসম্ভব, কিছুতেই না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিব। এটা বলেই বেরিয়ে আসুন কেবিন থেকে। আর যাই হোক, ওই লোকটাকে বিয়ে করা সম্ভব না। কেটে গেল 2-3 দিন। তারপর আমি আবার গেলাম তেহং স্যারের অফিসে আমার স্যালারি তুলতে। ওখানে গিয়েই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আবারও আমার কোনো স্যালারি আসেনি। জানতে পারলাম তেহং স্যার নাকি আমার স্যালারি আটকে রেখেছে। রাগে দুঃখে চোখে পানি চলে আসে। এর জন্য যখন আমি ওনার কাছে যাই তখন উনি বললেন, বিয়ে করলেই সব আবার আগের মতো হবে। মামার চিকিৎসার, জিমিনের পড়ার খরচ, সংসারের খরচ সব মিলিয়ে আমি যেন মাটিতে নুয়ে পড়ি। সামনে কোনো রাস্তা খোলা না পেয়ে শেষমেশ তেহং স্যারের কথাই রাজি হয়ে যাই। বিয়েতে রাজি হওয়ার সাথে সাথে তেহং স্যার মামির অ্যাকাউন্টে অনেকগুলো টাকা, মামার চিকিৎসার খরচ, জিমিনের পড়ার খরচ এই সব দেন। তারপরে তেহং স্যারের সাথে আমার বিয়েটা হয়ে যায়। আর বিয়ে করেই এই প্রথম ওনার বাড়িতে নিয়ে আসে আমাকে। এনে চুলের মুঠি শক্ত করে ধরে এই কানটা গোটায়। বাড়ি এসেই এতদিনের জমানো ঝাল আমার উপর
ছাড়লো। আমি জানতাম এই লোকটা আর যাই হোক আমাকে ভালোবাসে না। বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের, স্বপ্ন দেখে একটা মানুষকে নিজের ঘরে পাওয়ার, একটা মানুষকে নিজেকে সঁপে দেওয়ার। কিন্তু আমি তো নিজের কাছের মানুষের জন্যই নিজেকে বিকিয়ে দিয়েছি কেউ স্যারের কাছে। এইসব ভাবনা ফেলে ফ্রেশ হয়ে নিলাম। রুমে আমার জন্য খাবার এলো, আমি শুধু একটু পানি খেলাম। খাবার আর এখন কোলাতে নামবে না। তখনই ওখানে তিহুম স্যার আসলো। এসেই, খাওনি কেন? খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে। খাবার তো আমি আমার ইচ্ছে মতো খাবো, সেটাও কি আপনার অর্ডার মানতে হবে নাকি? অবশ্যই হবে, কাগজে এমনটাই লেখা আছে। কিসের কাগজ? কাবিননামা। সেখানে কি লেখা আছে জানো না? তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে আগামী 2 বছর আমার স্ত্রী হিসেবে থাকবে আর প্রত্যেক আদেশ মানতে বাধ্য থাকবে। কি বলছেন এসব? আমি আপনার সাথে 2 বছর? আর হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো, তুমি পারবে না। তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। কোয়ান্টাম ম্যারেজ এভাবে স্বপ্ন একটা চরের এতটা কঠিন নেই। কেন করছেন আমার সাথে এসব? কি এমন ক্ষতি করেছিলাম আপনার? তুমি তেহংকে এখনো চিনো নেই, চিনবে ধীরে ধীরে। 2 বছর অনেক সময়, এর মধ্যে ভালো করে চিনবে। এবার খেয়ে নাও। খাবো না। এক্ষুনি খেতে বলছি তো খাবে না। কি আমাকে না করিস? তুই খাবি না, তোর ঘা খাবে। বুঝলাম তেহং হাই লেভেলে রেগে গেছে। ওনার চোখ লাল টুকটুকি হয়ে গেছে। আমার গলা শুকিয়ে গেল, দয়ে হাত পা আমার কাঁপছে। উনি যে এমন করবেন এটা আমার ভাবনার থেকে উপরে। উনি একটা পাউরুটি নিয়ে জোর করে আমার মুখে ঠেসে দেয়। এত বদমেজাজি মানুষ আমি জীবনে দেখিনি। রাতে ওনার সাথে আমি একই বিছানায় এক দাঁড়ায় কুটুরিটি মেরে শুয়ে আছি আর মনে মনে ভাবছি, এই কাটাস পিটা তো একটা লুচ্চা, না জানি কখন কি করে। আমার বলা কথা শেষ করে না উঠতেই, আমি কিছু বুঝে ওঠার আগেই তেও আমাকে পিছন থেকে আঁকতে পিছতে ওর 2 হাতে শক্ত করে চাপতে ধরে আর একটা ওর বুকের ওপর। আরে কি করছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। সারার জন্য তোমাকে এনেছি বলেই উনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের বাসনা মেটাতে ব্যস্ত। আমাকে করা আর প্রতিটা স্পর্শ আমাকে মনে করে দিচ্ছে আমি শুধু ছিল ওনার কামনাময়ী। একটা নারীর জীবনের সব থেকে একটা শ্রেষ্ঠ মুহূর্ত হলো তার বাসর। অনেক স্বপ্ন সাজিয়ে রাখে এই দিনটার জন্য। হ্যাঁ, আমার অনেক স্বপ্ন ছিল এই দিনটাকে নিয়ে, বাট ওই যে নিজেকে বিকিয়ে দিয়েছি ওনার কাছে। তেমনের থেকে নিজেকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হলে রাগে দুঃখে আর শারীরিক যন্ত্রণায় চোখ ভাসাচ্ছি। আমার সেসব কিছুই তেহংকে স্পর্শ করতে পারিনি। এখন এমনটা প্রায় হতে থাকে, কিন্তু আমার ওনাকে করা এতগুলো ঘৃণার মাঝেও অনেকবার লক্ষ্য করেছি তেহংয়ের চোখে কিছু তো আছে, সেটা আমার অজানা। বুঝতে পারি না প্রেম নাকি অপরাধ বোধ। তেহংয়ের চোখে যাই থাকুক না কেন, আমার চোখে আছে একাই ঘৃণা। সরি কোকি, খুব ঘৃণ স্বরে বলল তেহং। আমি ওনার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে ইচ্ছে মতো গালি দিলাম। না, প্রকাশ্য নয়, মনে মনে। সরি তোর কুস্তি কিলাই, বজ্জাত লুচ্চা খাটাস বলে আমি অন্য পাশে হয়ে নীরবে কেঁদে যাচ্ছি। পরের দিন খুব সকালে ফজরের নামাজ পড়ে ছাদে দাঁড়িয়েছি। হঠাৎ তেহং এসে পাশে দাঁড়িয়েছে। ওকে দেখেও কিছু বললাম না। ওয়াও, সো বিউটিফুল। কি তুমি কুকি বেবি? না মানে এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? আমি ভুল কুচকে তাকালাম। উনি মুচকি হাসছেন। উনি কিছু বলবেন, তখনই ওনার ফোনের কল আসে। ফোনটা তুলেন উনি। হ্যালো, কি কথা হলো জানি না। তেহং ফোনটা রেখে দিল, কিন্তু ওর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাচ্ছিলাম। তেহং এখানে 2 মিনিটের বেশি আর দাঁড়ায়নি, চোখ মুখ লাল হয়ে চলে যায়। আমি হঠাৎ ওর এমন চেহারা দেখে ভয় পেয়ে যাই। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তারপর সন্ধ্যা পর্যন্ত ওনাকে আর দেখিনি। বেশ রাতে উনি বাড়ি ফিরেন, কিন্তু উনি স্বাভাবিক ছিলেন না। দেখেই মনে হচ্ছিল
একটু নয়, একসাথে অনেকগুলো ড্রিঙ্কস করেছে। টলতে টলতে রুমে আসছিল। আমি এগিয়ে যেতে দিহম আমার উপর তুলে পড়ে। আমি কোনো রকমে ওনাকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসবো। তখন আমার হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? এসো আমার কাছে। খুব করে বুঝতে পারলাম উনি কি পরিমাণ মাতাল হয়ে আছে। ওনার হিংস্রতা জানার পরেও মনের তীব্র কষ্ট নিয়ে ওনার কামনাময় হয়ে গেলাম। হতে বাধ্য। তেও আমাকে যে ওনার হাতের পুতুল করেছে। দুদিন পর ওটা তেও আমাকে বলে, অনেক হয়েছে কোকি বেবি, অনেক আরাম করেছেন, এবার আরাম ছেড়ে কাজে লেগে পড়ুন, বুঝলেন? মানে আপনি আজ থেকে অফিসে যাবেন, তাও আমার সাথেই, ফেরাও আমার সাথেই। আমি ভুরু কুঁচকে তাকালাম। ভাবতে পারিনি আমি বিয়ের পরেও অফিসে যেতে পারবো। এই মুহূর্তের জন্য তেয়ংকে আমার অচেনা লাগছিল। আমি সত্যি বুঝতে পারছিলাম না ওনাকে। জানি না আদৌ পারবো কিনা। সেদিন তেহং একাই গেলেন অফিসে। আমি পরের দিন যাই। গিয়ে সর্বপ্রথম আমার চোখ যেটা থেকে এড়ালো না, আর চোখে ঘৃণা আর আগুন যেটা আমার প্রতি করা, সেটাকে আমি পাত্তা না দিয়ে তেহংয়ের কেবিনে ঢুকেই দেখি আমার কেবিনে অন্য কেউ। আমি কিছু বুঝতে পারছিলাম না। তেহং ছিল না, মেয়েটা একাই ছিল। সে আমাকে দেখে আমার কাছে এসে, ম্যাম আমি লিসা, তেহং স্যারের পিএ, আপনি আসুন আমার সাথে। কিছু না বলেই গেলাম। ম্যাম আজ থেকে আমার কেবিন এইটা। আমি সঙ্গে গেলাম। আমার কেবিন মানে? আজ থেকে আপনি কোম্পানির সিএম। আমি আরেকবার চমকালাম, কি হচ্ছে কি? তেহং এগুলো কি শুরু করেছে? আমি সাথে সাথে তেহংয়ের কাছে গেলাম। আপনি কি চাইছেন জানতে পারি? কেন করছেন এমন? কি করেছি? সিএম সিএম করেছেন আমাকে। মানুষ কি ভাববে ভেবে দেখেছেন? কে কি ভাবলো তাতে মিস্টার কিং তেহংয়ের কোনোদিন কিছু যায় আসেনি, আজও যায় আসে না, বুঝলে? কিন্তু আমার যায় আসে। আমাকে রাখে দেওয়ার আগে চুপ হয়ে যাও আর নিজের কাজে মন দাও। এই লোকটার সাথে কথা বলাই বৃথা। তেহং এইটা করার পর অনেক কথা চলছিল এইখানে সেখানে। আমি বেশ বুঝতে পারছিলাম কথাগুলো এমন এমন ছিল যে 2-4 দিন অফিসে না যেতে শেষ অব্দি চাকরিটাই ছেড়ে দিতে হয় আমায়। আমি এটা ঢের বুঝেছিলাম। আমি যে তেহং স্যারের ওয়াইফ এটা কেউ জানে না, বাট ছেড়ে যেতে কদিন। চাকরি ছেড়ে বাসায় বসে থাকলাম। তেহং জিজ্ঞাসা করেছিল চাকরি ছাড়ার কারণ, আমি বলি না। পরে আজ শুরু করিনি, আরো কেটে যায় 1 সপ্তাহ। বেশ ভালো কাটে দিনগুলো। তেহংকে এতটা স্বাভাবিক আগে দেখিনি। আমার সাথে কোনো মিসবিহেভ করেনি। তারপর একদিনের রাতে তেহং বিছানায় হেলান দিয়ে বসে আছে, ফুটের করে মৃদু হাসির আভা। আমি বিছানায় বসে চুল ঠিক করছি। শুভ তখন মনে হলো আমার গায়ে কিছু একটা আছে। আমার হাত কাঁপতে থাকে। ভয়ে ভয়ে হাত দিয়ে ঝাঁকতেই আমার সামনে এসে পড়লো। আমি চিৎকার করে তেহংকে জড়িয়ে ধরি। চোখ আর খুলি না। আসলে ওটা ছিল মাকড়সা। আমি মাকড়সাকে ভীষণ ভয় পাই। আমি তেহংকে জড়িয়ে ধরতেই তেহংও সুযোগ বুঝে আমাকে ওনার বুকের মাঝে একেবারে চিপটে জড়িয়ে নেয় আর শয়তানি করে বলে, আদর খেতে ইচ্ছে করছে তো মুখ ফুটে বললেই পারো। এত নাটক করে আমার বুকে আসা দরকার ছিল না, একবার বলেই দেখতে। ওর কথার মানে বুঝতে না পারলেও চোখ মেলে বুঝলাম মাকড়সাটা ওর হাতে। আমি চিৎকার দিয়ে আর শক্ত করে ওকে জড়িয়ে ধরি। আরে কি করছো কি? ছাড়ো ছাড়ো, দম বন্ধে মরে যাবো তো। সত্যি বেচারার অবস্থাটা না সাহাল। দেখলাম ও ওর হাত থেকে মাকড়সাটা ফেলে দিয়েছে, তাই আমিও আস্তে আস্তে ওকে ছেড়ে দিলাম। কিন্তু ও আমাকে ছাড়ছে না। শক্ত করে ওর 2 হাত আমাকে একেবারে ওর বুকের সাথে মিশিয়ে রেখেছে। বুঝলাম না ওরা তেমন কেন করছেন উনি। ছাড়ুন। তুমি তো ধরেছো, আমি কি ধরেছি নাকি? আদর পেতে নাটক করলে। কি সব চাতা বলছেন? যা সত্যি তাই, এবার ছাড়াছাড়ি নয় বেবি। আমি অবাক হয়ে গেলাম আজকে উনি এই রূপ দেখে। উনি যতবার আমার কাছে এসেছে ওনার থেকে শুধু নরম যন্ত্রণাই ভোগ করেছি, কিন্তু আজ তার স্পর্শগুলোতে অন্যরকম ছিল। অজান্তে আমি বন্ধু হয়ে গেলাম ওনার ছোঁয়ায়। পরের দিন সকালে সর্বপ্রথম উঠে আমার টেবিলের দিকে চোখ যায়। যেতেই আমি আটকে উঠি। এ কি এখনো সেই মাকড়সা? এখনো এক জায়গায় আছে? মাকড়সাটা কি মারা গেছে নাকি? নড়াচড়া করছে না তো।
তখন তেয়ং চট করে বলে ওঠে, বোধহয় মাইক্রোসফটটা মারা গেছে। তোমার চিৎকার শোনার পর এটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নিশ্চিত। বলেই চাপা হাসে। আমার ওনার ঠোঁটে চাপা হাসি দেখে সন্দেহ হচ্ছে। ভয় মাইক্রোসফটে হাত দিয়ে ছুঁয়ে দেখি ওটা নকল। এখন আমার বুঝতে বাকি রইল না এটা তেয়ং ইচ্ছে করে করেছে। তার মানে আপনি ইচ্ছে করেই মারছেন এটা? আমি মোটেও না, তুমি করেছো। তুমি আদর খেতে চেয়েছো তাই এসব নিজে সাজিয়েছো, আর এখন আমায় দোষ দিচ্ছ। এখন সব বুঝতে পারছি আমি। বাচ্চা খাটাস লুচ্চাটার কথা শুনে রাগে ইচ্ছে করছে নিজের মাথা চুল নিচে ছিঁড়ে। ওফ, বজ্জাটা এখন আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে যাচ্ছে, যেটা আমার কাছে ভীষণ অসহ্যকর লাগছিল। আমি ভাবতে পারিনি উনি আমার সাথে এমনটা করবেন। দূর, ভালো লাগে না। সারাদিন আমার ভালোই কাটে। সন্ধ্যা পেরিয়ে রাত আসে। রাত যখন 12টা ছুঁই হঠাৎ তেম বাসায় এলো। ওনার দিকে আমার চোখ পড়তেই আমি চমকে যাই। কি এমন অবস্থা কেন ওনার? উস্কো খুস্কো চুল, চোখ দুটো লাল। উনি সোজা এসে আমার হাত চেপে ধরে আর রাগে গলায় বলে, এই মেয়ে, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তুমি তেয়ংকে বদলে দিবে, ইমোশনাল করে দিবে? নো, নেভার। তেয়ং যেমন ছিল তেমনই থাকবে। বেতাই আমার চোখে পানি চলে আসে। উনি কথাগুলো বলে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে থাকি। আমি ভাবতে পারিনি সকালের ওই কথায় উনি এতটা কষ্ট পাবেন। শুধু বলেছিলাম, আচ্ছা আপনার মা বাবা নেই? ওনারা কেন আপনার সাথে নেই? আমার মা বাবার মতন ওনারাও কি বেঁচে নেই? ব্যাস এতটুকুই। জানি না উনি ওনার মা বাবার কথায় এতটা কেন রেগে গেলেন আর এতটা কষ্ট কেন পেলেন। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি তেহং নেই বিছানায়। ভাবলাম হয়তো অসমে গেছে, কিন্তু অনেক সময় পরও যখন এলো না আমি তখন উঠে যাই। উঠে একটা হুচুট খেলাম। ট্রিম লাইটের হালকা আলোয় দেখি তেহং বিছানার সাথে হেলান দিয়ে ফুলের দুই হাঁটুতে হাত থেকে মাথা গুজে আছেন। আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। আমি ধীর পায়ে ওনার কাছে গিয়ে ওনার কাঁধে হাতটা রেখে বিছানায় বসলাম। তেয়ং কাঁদছেন কেন? উনি আমার দিকে তাকায়নি। আমি ওনাকে কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছিলাম না। ওই দিনের পর থেকে কেটেছে অনেক দিন। ধরতে গেলে তেয়ংয়ের 2 বছরের চুক্তির দিন শেষ হতে আর মাত্র একটু রাতের ব্যাপার। পরের দিন আমাকে ছেড়ে যেতে হবে, এই বাড়ি ছেড়ে, তেয়ংকে ছেড়ে। আমি এখন আর তেয়ংয়ের দায়বদ্ধ নয়। এই 2 বছরে আর কিছু জানি বা না জানি, এটা আমি বেশ বুঝতে পারছিলাম। আমি ওই মানুষটার মায়ায় ভয়ঙ্করভাবে বন্দী হয়েছি। জানি না কি করব আমি। উনি আমার জীবনে একটা অংশ হয়েছে বলেই ধরা যায়। আমি কি করে ওনাকে ছেড়ে নিজেকে দূরে রাখতে পারবো সেটাও আমি জানি না। কল্পনা তো ভেবে দেখিনি আমি কোনো এক সময় ওই মানুষটার সাথে নিজেকে জুড়ে নেব, ভালোবেসে ফেলবো। নিজের মা বাবাকে হারিয়ে একমাত্র উনি ছিলেন আমার বেঁচে থাকার কারণ। এখন তাকেও হারাতে হচ্ছে। সকালে হতে না হতে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের 2 বছর পূর্ণ হবে। সকালেই যেতে হবে। নিজের সব প্যাক করে রাখলাম রাতেই। জানি এতে তেয়ংয়ের কিছুই হবে না। উনি তো আমাকে বিয়ে করেছিলেন শুধুই, যাই হোক ভালো তো আর বাসে না আমাকে। তাই এই মিথ্যে স্বপ্ন দেখার আমাদের মতো মেয়েদের শোভা পায় না। কোথায় উনি আর কোথায় আমি। রাতটা কোনো মতো কাটলো চোখের জলেই। সকালে উঠি আমি খুব তাড়াতাড়ি। ঠিক ওঠার আগেই নিজের ব্যাগটা হাতে নেই। টেবিলে একটা চিকুর রেখে বুকে অসংখ্য দুঃখ চাপা দিয়ে বেরিয়ে আসি তেহুর বাসা থেকে সোজা মামার বাসায়। অন্যদিকে তেহু উঠে দেখলো আমি নেই। ও যখন পুরো বাড়ি খুঁজছে আমার পায় না, তখন রুমে এসে আমার লেখা চিঠিটা দেখতে পায়। তাড়াতাড়ি হাতে নিয়ে পড়তে শুরু করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। গতকাল আমার 2 বছর পূর্ণ হয়েছে। আমিও কোথায় গেছি 2 বছর আপনার প্রতিটি কথা মেনে চলেছি। চলে যাচ্ছি আমি, কিন্তু মনে হয় আপনার পায়ের পায়ে জড়িয়ে গেছি। কিন্তু যেতে তো হবেই। ভালো থাকবেন কোকি। তেহংয়ের চোখে পানি। এভাবে চলে যাবো ভাবেন তেহ। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর উনি আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি করে সোজা আমার মামার বাড়িতে। এদিকে আমি বাসায়
এসে নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্ধ রেখে বাইরে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ি। প্রচুর কান্না করছিলাম, জানি না কেন। আজকে যেন কান্না আমার কোনো বাদই মানছে না, শুধু অঝরে কান্নাই করে যাচ্ছি। বুঝতে পারছিলাম না এতটা কষ্ট কেন হচ্ছে ওনার জন্য। কিছুক্ষণ পর হঠাৎ আমার দরজায় ধাক্কার আওয়াজ আসলো। আমি তড়িৎ করে গিয়ে দরজাটা খুলতেই দেখি মামি সাথে জিমিন। ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক প্রশ্নে ভরা। মামি বলে ওঠে, কি হয়েছে কোকিমা, হঠাৎ চলে এলি? আমি মামিকে চট করে জোরে ধরে শব্দ করে কান্না করে দেই। মামি অবাক হয় আমার এমন কাছে, সে তো কখনো এমন ভাবে আমাকে দেখেনি। মামি আমাকে আবার বলে, কি হয়েছে তোর কোকিমা? পিয়নের সাথে কি তোর ঝগড়া হয়েছে? জানা নেই শোনা নেই, হুট করে কেন চলে এলি? আমি মামিকে আরো শক্ত করে জড়িয়ে ধরি, বলে দেই কেন এসেছি। আজ আর লুকালাম না, আমার যে পিয়নের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, তাও 2 বছরের জন্য। আমি কেন রাজি হয়েছিলাম এটাও সব শুনে যে মামি কোনোদিনও আমার জন্য কষ্ট বুঝেনি, আমাকে একটুর জন্য মায়ের আদর দেয়নি। তিনিও আজ আমার কষ্ট দেখে চোখে পানি ছড়ালেন। সিমিনটাও কাঁদছে আমাকে জড়িয়ে ধরে, কিন্তু মামাকে কিছু বুঝতে দেই না। ওনাকে জানালে হয়তো এটা সহ্য করতে পারবে না। খুব ভালোবাসেন তুমি আমায়, এখন আমি বুঝতে পারছি মামির মনে ব্যবহারও কোনোভাবে ভালোবাসা ছিল। আজ মামি আমাকে নিজের মেয়ের মতো বুকে আগলে নিলেন। কিছু সময় পার হতে না হতেই পিয়ং আমাদের বাড়ি এসে হাজির। আমি রুমি, আমি এখনো কান্না করে যাচ্ছি, না করে এমন পরিহাস ভেবে। এবং বাড়িতে ঢুকে কোকে নাম বলে আমার নাম ধরে চিল্লিয়ে ডাকা শুরু করলেন। ওনার এমন ভাবে ডাকার আওয়াজ যেন আমার কান বাজিয়ে তুলছে। আমি যাবো নিচে, এমন সময় কানে এসে পড়লো মামির কথার আওয়াজ। মামি পিয়ংকে আটকে দিয়ে বলছে, তুমি একদম কোকের কাছে যাবে না। তোমার সাহস কি করে হলো একটা মেয়ের জীবন নিয়ে খেলার? আমি জানতাম না ভালো চেহারা পিছনে এমন কুৎসিত চেহারাও থাকতে পারে। পিয়ং চুপ। তখন মামি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। আমি ভুল করেছি লোভ করে, এখন বুঝতে পারছি লোভ করে আমি আমার ফুলের মতো মেয়েকে সমুদ্রে ফেলে দিয়েছি। জানি আল্লাহ আমাকে মাফ করবেন না, তাও আমি এখন আর আমার মেয়েটাকে কষ্ট দিতে দিব না। চাই না তোমার টাকা, একটা বাজে ছেলে। মামি এত কিছু বললো, উনি চুপ ছিলেন। তখন মামি আবারও, কি হলো এখনো কেন ধরে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যেতে বলছি তোমায়, যাও বেরিয়ে এখান থেকে। কোকের কাছে তুমি কোনোভাবেই যেতে পারবে না, যেতে দিব না আমি তোমায়। এইবার পিয়ং আর চুপ থাকলেন না, মামির দিকে তাকিয়ে বলে উঠলেন, কোকের কাছে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি কিমতি হং, আমাকে বাধা দেওয়ার সাধ্য কারো নেই, আপনিও পারবেন না। বলেই উনি সোজা আমার রুমে। দরজা আটকানো ছিল হালকা করে, তাই উনি খুব সহজে রুমে ঢুকে পড়ে। আমি বিছানার উপর বসে কান্না করছিলাম। এসে আমাকে আমার নাম ধরে ডেকে ওঠে, কোকি। ওনাটা কানে আসতে আমি সেদিকে তাকাই, তাকাতে ওনার দিকে চোখ পড়তেই আমি চমকে যাই। কি এটা কি সত্যি পিয়ং? মাত্র কিছুক্ষণ ওর কাছ থেকে আমি দূরে এসেছি, আর আসতে তো হতোই, চোখ দিয়ে পেয়েছিল যে আসতে আমি বাধ্য। এইটুকুর মধ্যে উনি ওনার একই অবস্থা করেছেন। কোথায় মিস্টার কিমতি হোক আর কোথায় মানুষটা? আমার বুকের ভেতরে ছিল জড়ো হাওয়া হয়েছে ওনার এমন অবস্থা দেখে। এই তো সকালে তো ভালোবাসাটা রেখে এসেছিলাম। আমার ভাবনার মাঝে পিয়ং দৌড়ে এসে আমাকে ওর হাতে শক্ত করে চাপটে নিলেন। আমি এখন থমে দাঁড়িয়ে আছি, আর মনে ভেবেই চলেছি এখন এই পাগলামি কি ওনার কিসের জন্য? তবে কি উনি আমাকে ভালো? আমরা শট করে ওনাকে আমার দু হাতে শক্ত করে আঁকড়ে নিলাম। পিয়ং কান্না করছে, আমিও করছি। পিয়ং কান্না করতে করতে বলতে থাকে, এইভাবে ভাগিয়ে দিতে চেয়েছিলে কেন কোকি? আমি অবাক হই পিয়ং এর এই কথার মানে কি বলছেন উনি? এটাই তো চুক্তি ছিল, তবে কেন উনি? কি করে পারলে কোকি আমাকে না বলে বেরিয়ে আসতে? জানো আমি ঘুম থেকে উঠে তোমাকে না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে যখন তোমাকে না পাই, তখন যেন পুরো পৃথিবী আমার কাছে অন্ধকার লাগছিল, পায়ের তলা থেকে মাটি ছুঁড়ে গিয়েছিল। এইভাবে যে এই বুঝি তোমাকে আমি একেবারে জন্য হারিয়ে ফেললাম। কেন করলে কোকি? আমাকে তো বলতে পারতে তুমি।
ছোটবেলায় আমি আমার বাবা মার কোনো ভালোবাসা পাইনি। আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, একটু শান্তি জায়গা খুঁজে পেতে চেয়েছিলাম। আর তুমি, এত খোঁজার পরও যখন তোমাকে আমি না পাই, তখন রুমে এসে দেখি একটা চিরকুট রাখা আছে টেবিলের ওপর। হাতে নিয়ে দেখি, কেন ককি, কেন তুমি আমাকে এই 2 বছরও বুঝলে না? কেন? অনেক সময় তো দিয়েছিলাম তোমাকে, আমার ওপরটাই তুমি শুধু দেখেছো, ভেতরটা বোঝার চেষ্টা কখনোই করনি ককি। কেন করনি? কেন করলে না তুমি ককি? আমি ওনার কথা কি বলবো বুঝতে পারছিলাম না। উনি আমাকে এখনো জড়িয়ে আছে, ছাড়াতেও পারছি না আমি। ছাড়ুন, এটা বলতে তেও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। না, অনেক হয়েছে, আর না কোকি। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আজ সব কষ্ট তোমার আমি সারা জীবনের জন্য দূর করে দেবো বাকি। আমি সব সত্যি তোমাকে বলবো আজ। হ্যাঁ, বলবো আমি। মানে কি বলছেন তেও? কিছু সত্যি আমাকে সব বলবে? সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি সত্যি? তেও নিজের চোখ মুছে মুচকি এসে আমার কপালে আলতো করে ভালোবাসে পরশকে দিয়ে বলে, সেদিন অফিসে জয়েন করেছিলে, সেদিন আমি তোমার চোখের মায়ে পড়ে যাই। আমার আশেপাশে এত মেয়ে ছিল, কিন্তু কেন জানি না তোমার চোখ দুটোই আমার মনে দাগ কেটে যায়। আমি তখন বড্ড বেপরোয়া ছিলাম। দাদুর অনুপস্থিতিতে আমি ভীষণ একা হয়ে যাই, তাই ওই সব নোংরা কাজে দিন রাত ডুবে থেকেছি। আমি যত মেয়ের সাথে সময় কাটিয়েছি, তাদের সবার চোখে শুধু জলজল করতো আমার যশ, নাম আর টাকার। সেদিন যখন আয়ের সাথে তুমি এমন করলে, তখন আমার ভেতরে আরো নাড়া দিয়ে গেছো। তোমার মুখ সেই প্রথম দিন থেকে আমি ভুলতে পারিনি। আর ওই দিন আরো আন্দোলিত করে দিয়েছিলে। মানে? তোমাকে আমার বিয়ে কেন করেছিলাম জানো? আমি তেমনের কথায় মাথা নাড়িয়ে না জানাই, তোমাকে আরো কাছ থেকে জানার জন্য তোমার বিষয়ে সব খোঁজ নিয়েছিলাম। আমি তেমনের কথায় থামিয়ে যাই। এগুলো কি বলছে এই লোকটা? তবে কি উনি আমাকে? না, ভাবতে পারছি না। উনি আবারও বলতে লাগলেন, কি অবাক হচ্ছ? এখনই অবাক হওয়ার কিছুই নেই। আজ তোমাকে সবটা খুলে বলবো আমি। সেদিন আমি ইচ্ছে করেই তোমাকে আমার কেবিনে ডেকে তোমার সাথে এমন করেছিলাম। তোমার জন্য আমার সব ধরনেরই পিছন ছিল, তাই তুমি যখন চড় মারলে আমার ভেতরে জেদ চেপে যায়। কোনো কিছুর বিনিময় হলো তোমাকে আমার কাছে পেতে চেয়েছি, তাই অনেকটা ব্ল্যাকমেল করেই বিয়েটা করি, কারণ তোমাকে কোনো কিছুর বিনিময়েই হারাতে চাইনি। আমার জেদ ছিল ঠিকই, তার চেয়ে বেশি মনের মধ্যে একটা বাসনা ছিল, কোথাও একটা আশা ছিল যে তোমার মাঝেই সবটাই পাবো, যা আমি এতদিন খুঁজেছি। আমি বাবার মতো হা হয়ে তেমনের কথাগুলো শুনছি। এরপর আমি বলে উঠলাম, এই জন্য বুঝি 2 বছরের জন্য বিয়ে করেছিলেন? তেও মেয়েদের এসে বলে, তোমার কি মনে হয় এত কাঠখড় পড়েছি 2 বছরের জন্য? আমি বলেছি আর তুমি সিরিয়াসলি নিয়ে বিশ্বাস করে এভাবে আমাকে ছেড়ে চলে এলে? আমি ওনার কথাই এবার ফিসিক পরিমাণ চমকালাম। কি বলছেন উনি? আমি চেয়েছিলাম 2 বছর পর যখন তুমি এই কথাগুলো তুলবে, তখন বলে দেবো সব কিছু, সে আমি তোমাকে কোনো কন্টাকে বিয়ে করিনি। কি? তাহলে আপনি যে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম, কারণ চেয়েছিলাম আমি তোমার মনের কাছাকাছি যেতে। তুমি আমাকে অনেক খারাপ মানুষ ভাবতে, আর ভাববে নাই বা কেন, আমি তো অমনই ছিলাম। কিন্তু বিশেষ করো, আমি আমার জন্য একটা আশ্রয় চেয়েছিলাম তোমার মধ্যে। আমার কোনো কিছুর অভাব ছিল না, আগে ধরে বেঁচে থাকারও মানুষ ছিল না। প্রথম দিন চেদের বসে অনেক খারাপ ব্যবহার করেছি, বাট পরে নিজে গিল্টি ফিল করতাম। তোমার কাছে যাবার হাজারটা বাহানা খুঁজতাম। খুকি, আমি তোমার কাছে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, সত্যি বলছি আমি। আই লাভ ইউ খুকি, লাভ ইউ সো মাচ। সত্যি সত্যি তুমি আমার সব কিছু। হ্যাঁ, তুমি আমার সব কিছু, সব কিছু। এগুলো বলে তেও কান্না করতে থাকে, সাথে আমি অজরে কান্না করছি। তেও চোখ মুছে আবারও বলল, মাঝরাতে ঘুমের ভান করে তোমাকে জড়িয়ে ধরতাম, যাতে তুমি বুঝতে না পারো। জড়িয়ে ধরলে মনে হতো আমার ফাঁকা জায়গাটা পূর্ণ হয়েছে। আহা করতেছে বুকের মাঝখানে, সেখানে গিয়ে তৃপ্তি হতো। জান,
তুমি আমার প্রাণবন্ধন। তোমাকে ছাড়াই তেও অসম্পূর্ণ, পারবো না টিকতে, বাঁচতে পারবো না। তুমি আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আবদ্ধ, আমার প্রত্যেকটা শিরা উপশিরে তোমার চলাচল। আই লাভ ইউ সান, আই লাভ ইউ সো মাচ। ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। এবং আর একটু পর আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ। আমার বলতে দেরি, কিন্তু তেউকে ধরতে দেরি নেই। আমাকে ওর বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে। যদি পারতো হয়তো বুক ছিঁড়ে ধরে রেখে দিত। ও আসলে কান্না করছে। তেউকের কান্নার বোধহয় পাপ ভেঙে গেছে। আমিও তেউকে জড়িয়ে ধরেছি, যেন কোনো কিছু আমাদের আলাদা করতে না পারে। তেউকে জড়িয়ে ধরে আমার পৃথিবী ভেঙে কান্না আসছে। তেহম, আমি তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটাতে চাই তেহম। ভাবতাম আমার ভালোবাসার কেউ নেই, আমি বলছিলাম লাভ ইউ টু তেহম। ভালোবাসি তোমায় অনেক, যার পরিমাপ ভোলা যাবে না। জীবন দিয়ে ভালোবাসি তোমায়। তেহম আমাকে ছেড়ে দেয়, আমার গালে ওর দুটো হাত রাখে। আমার পুরো চোখ মুখে তেহম পাগলের মতন ওর ভালোবাসার প্রেমময় পরিচয় দিতে থাকে। আমি শুধু নিজের দু চোখ বন্ধ করে তৃপ্তির সাথে নিতে থাকি। শোনো বাবা, তুমি তো আমাদের বেস্ট পাপ্পা। শুধু আজকে আইসক্রিম খাবো। প্লিজ পাপ্পা, চলো না প্লিজ। ছেলেমেয়ে দুটোর কাছ থেকে তেমন কি করবে ভেবে পাচ্ছে না। কারণ আছে এমন হওয়ার, বলছি পরে। কিন্তু তোমাদের মাম্মি কি রাজি হবে? প্লিজ শোনো বাবা, প্লিজ তুমি রাজি করো না প্লিজ। তেহম মুচকে মুচকে আসতে থাকে আর রাজি না হওয়ার নাটক করে। তেহম যে তার রাজকন্যা রাজপুত্র দুটোর এই সোনা বাবা বলাটা বেশ উপভোগ করে। ওরে বাবা, আমি নেই, তোমাদের মাম্মাম যে। পাপ্পা, ও পাপ্পা, তুমি তো মাম্মাকে দেখে ভয় পাও? বেচারা তেহম 5 বছরের বাচ্চা দুটো জেনে গেছে মিস্টার প্রেম তেহম বউকে ভয় পায়। ভয় পাবো না, দেখিস না তোদের মাম্মাম আমরা একটু খেলে চেঁচামেচি করে গোজারা সবকিছু নাকি নষ্ট করে ফেলি। আমার কানের পোকা মরে যায়। ওর কথায় বিকট পেকক মুখ টিপে টিপে আসছে দূর থেকে। আমি সেটা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। সব দেখে শুনে বুঝতে পারছো তোমরা, বিকক আর পেকক আমার আর তেমনের দুটো ছেলে মেয়ে। ওই দিনে আমি মাথা ঘুরে পড়ে যাই। হসপিটালে গেলে ডক্টর বলে আমি কনসেপ্ট করেছি। তেও সে কি খুশি, যেন পৃথিবীর সব সুখ একসাথে পেয়েছে। পুরো 9 মাস পর আমার জমজ বাচ্চা হয়। ওই যে ফুটফুটে বাচ্চা দুটোকে দেখলে, পেকক আর বিকক। এখন তেহং আর পেককই আমার পুরো পৃথিবী। ওদেরকে আঁকড়ে নিয়েই আমি বেঁচে আছি। লাইন ধরে 3 জন এসে হাজির আমার কাছে। আমি না বোঝার ভান করে বললাম, কি চাই? আইসক্রিম হবে না, একবার। নো প্লিজ প্লিজ মাম্মা, চলো না, অনেকদিন বাইরে যাওয়া হয় না, প্লিজ চলো না মাম্মা। পরশে বের হয়েছিলাম, মাঝখানে একটা দিন গেছে মাত্র। বাচ্চারা এত করে বলছে প্লিজ চলো না বেবি, আমারও খুব ইচ্ছে করছে। প্লিজ কোকি বেবি, না করো না প্লিজ। ওদের জোর করাতে আর আমার শান্তার মুখ ভেটকানো দিকে আর না গিয়ে থাকতে পারলাম না। এইভাবেই আমার এক তেমন ছোট্ট সংসারটা হাসি খুশি আর দুষ্টুমিতে চলতে থাকে। আল্লাহ হাফেজ।